নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। আজ খুব একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে এই পোস্ট এডিটের টেবিলে আমি বসেছি এবং আমার সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। গুরুত্বপূর্ণ এই কারণেই, এ রাজ্যে ফের একজন জঙ্গি তার হদিশ পাওয়া গেছে এবং তাকে ধরেছে বেঙ্গল এসটিএফ। নাম হামিম মণ্ডল। বাড়ি ছিল হাওড়ার পিলখানায়, কিন্তু গত 2 মাস ধরে তিনি থাকছিলেন বর্ধমানের একটি অভিজাত আবাসনে। বলা হচ্ছে যে জৈসি মোহাম্মদের সঙ্গে এই জঙ্গি হামিম মণ্ডলের যোগাযোগ খুব স্পষ্ট এবং যে ডিভাইস পাওয়া গেছে, ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, যে ইনফরমেশন পাওয়া গেছে, তাতে দেখা গেছে যে বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং আরও উল্লেখযোগ্য বিষয় যে পুলওয়ামা ঘটনায় যে অন্যতম অভিযুক্ত জৈশ হ্যান্ডেলার সাজ্জাদ ভাটের সঙ্গেও তার যোগাযোগ ছিল, এমনটাই মনে করছেন বেঙ্গল এসটিএফ। কিন্তু তার থেকেও বেশি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে এই হামিম মণ্ডলকে অ্যারেস্ট করার পর যে তথ্য সামনে এসছে তা আরও বেশি বিস্ফোরক। কারণ তার কাছে পাওয়া গেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন তথ্য, তিনি কোথায় যাচ্ছেন, তার শিডিউল কি, তার কনভয় কোথায় কোথায় যাচ্ছে, এই ধরনের তথ্য পাওয়া গেছে। তাহলে আমরা এই প্রশ্নটা রাখতেই পারি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি কোনোভাবে জঙ্গিদের টার্গেটের মধ্যে ছিলেন? দেখুন, এ রাজ্যে সন্ত্রাসবাদী জঙ্গিদের বাস আছে এবং তাদের র্যাকেট চলে এবং ধরা পড়ে, এটা নতুন কিছু নয়। কারণ 2014 সালে খাগড়াগড়ের বিস্ফোরণের পর আমরা বারবার সেটা বলেছি, আলোচনা করেছি। বিভিন্ন সময় ওপার বাংলার বিভিন্ন জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীরা এদেশে এসে থেকেছেন, নেটওয়ার্ক চালিয়েছেন। সেখানে আনসারুল্লাহ মতন বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলোর যোগ পাওয়া গেছে, সবই ছিল। কিন্তু জৈশ মোহাম্মদ, আইএসআই, এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ, এটা কিন্তু অনেক বড় মাপের বিষয়। এবং যেখানে তাদের টার্গেট এ রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু একটা 24 বছর বয়সের ছেলে হামিম মণ্ডল, যার আসল বাড়ি বর্ধমানে, তিনি কেনই বা এতদিন হাওড়ার পিলখানায় একটি জামাকাপড় তৈরির কারখানায় তিনি আর তার বাবা কাজ করতেন। এবং এখান থেকে গত 2 মাস পিলখানায় বিভিন্ন উচ্ছেদের পর তারা চলে যান বর্ধমানে, বর্ধমানের একটি অভিজাত আবাসনে। সেখানে বাড়ি ভাড়া নিয়ে, যে বাড়ি ভাড়া নেওয়া একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যে হামিম মণ্ডল কী করে, তার পরিচয় কি, তিনি কোনো জব করেন কি, কেউ জানেন না। কেউ কেউ বলছে তিনি আইটিতে কাজ করেন, কেউ কেউ বলছেন তিনি অন্য ধরনের স্পেশালাইজ কিছু কাজ করেন। কিন্তু তার ভিতরে যে চক্র বা কুচক্র বা এই জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগসাজশ, এটা স্থানীয় মানুষরাও ভাবতে পারেননি। ইভেন তার যে অরিজিনাল বাড়ি বর্ধমানের মন্তেশ্বর, তার যে পরিবার আত্মীয়, তারাও কিন্তু ভেবে কুল পাচ্ছে না যে কীভাবে হামিম মণ্ডল এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হলো। দেখুন, এতদিন পর্যন্ত এই ধরনের জঙ্গি সংগঠনগুলোর কার্যকলাপ বা র্যাকেট ধরতে সেন্ট্রাল এজেন্সির বিভিন্ন সংস্থা আসতেন, তাদেরকে ধরে নিয়ে যেতেন। কিন্তু এই কাজটা করলো কে? বেঙ্গল এসটিএফ। তার মানে তাদের নেটওয়ার্কটা অত্যন্ত শার্প। এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী হওয়ার পর আমরা দেখছি একের পর এক পুলিশের সাফল্য। যেভাবে টুলু মণ্ডলকে বা টুলু মণ্ডলের একদম নিকটাত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার হয়েছে, যতটা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ঠিক একই রকমভাবে বেঙ্গল এসটিএফ যেভাবে এই হামিম মণ্ডলকে পাকড়াও করেছে, তাও কিন্তু অত্যন্ত একটা
সফল একটা অভিযান বলতে হয় বেঙ্গল এসটিএফের, এবং এই হামিম মণ্ডলকে জেরা করে হয়তো আরও অনেক তথ্য পাওয়া যাবে। তাহলে যে প্রশ্নটা আমাদের সামনে আসছে যে বাংলা কি এখনও জঙ্গিদের সেফ প্যাসেজ বা সেফ প্যালেস, যে এখানে থেকে সমস্ত রকম জঙ্গি কার্যকলাপ নাশকতামূলক কাজকর্ম করা যায়, এবং যে বা যারা এই হামিম মণ্ডলকে প্রশ্রয় দিতেন বা দিয়েছেন, কারণ একটা 24 বছর ছেলের একা এত বড় একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রেখে যাবেন, এটাও কিন্তু ভাবা যায় না। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কেঁচো করতে কেউটে কিন্তু আবার বেরোবে। তবে শুরুতে এই হামিম মণ্ডল কেন মুখ্যমন্ত্রীর সফরসূচি বা নিরাপত্তা বলয় সম্পর্কে তথ্য জোগাড় করছিলেন, এটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। তাই শুরুতে আমরা আলোচনা করব তার আগে আজকের প্রতিবেদন হামিম মণ্ডলকে নিয়ে, যিনি বর্ধমানের একটা অভিজাত আবাসনে জিম করছিলেন, সেখান থেকে তাকে ধরা হয়। একবার দেখুন সেই প্রতিবেদন, তারপরে আমরা আলোচনায় আসবো। বেঙ্গল এসটিএফের বড়সড় সাফল্য। বর্ধমানের রেনেসা আবাসন থেকে গ্রেফতার জয়শী মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল। বৃহস্পতিবার বর্ধমান পুলিশের সহায়তায় বেঙ্গল এসটিএফের এটিএস হামিমকে রেনেসা আবাসনের জিম থেকে গ্রেফতার করা হয়। এসটিএফের দলে 6 সদস্য ছিল বলে জানা গিয়েছে। তবে হামিম মণ্ডল তার আসল নাম কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী কোথায় যাবেন, কখন গাড়িতে উঠবেন, তার গাড়ি কোথায় পার্ক করা হবে, পরবর্তী কর্মসূচি, সিকিউরিটি শিডিউল, এই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা ছিল হামিমের কাছে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপির তথ্য ছিল ধৃতের কাছে। পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ ছিল হামিম মণ্ডল। পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়িটি সাজ্জাদ ভাটেরই। টাওয়ার লোকেশন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে কাশ্মীরের জেশ হ্যান্ডলারদের সঙ্গে হামিমের বার্তালাপের তথ্য পেয়েছে গোয়েন্দারা। মুখ্যমন্ত্রী সম্পর্কে এত তথ্য কি উদ্দেশ্যে সংগ্রহ করেছিল ধৃত জঙ্গি? তবে কি মুখ্যমন্ত্রীর ওপর হামলারই পরিকল্পনা ছিল? মুখ্যমন্ত্রী বলছেন শুধু তিনি নন, রাজ্যের মন্ত্রী উমেশ রায়কেও হামলার ছক কষছিল জঙ্গিরা। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, টাকাটা সাইফুল আপনি কালকে শুনবেন। আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। হামিম কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দীর্ঘদিন হাওড়ার পিলখানা অঞ্চলে ছিল। হাওড়ার একটি জামা কাপড়ের কারখানায় কাজ করত। রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে ছিল। এই ফ্ল্যাট থেকে মুখ্যমন্ত্রীর আবাসস্থল অত্যন্ত কাছে। মুখ্যমন্ত্রীর গতিবিধি নজরে রাখার জন্য এই ফ্ল্যাটে হামিম থাকতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এরপর বর্ধমানের অভিজাত আবাসন রেনেসায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। যার সূত্রে এই আবাসনে ভাড়া নিয়েছিল হামিম, তাকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে এসটিএফ এর। ধৃত হামিমকে বর্ধমান আদালতে তোলা হয়। নিউজ টাইম। তবে যত সময় যাবে এই হামিম মণ্ডলকে নিয়ে আমরা চর্চা করে বা তথ্য অনুসন্ধান করে বা জিজ্ঞাসাবাদ করে আরও হয়তো বড় বড় তথ্য সামনে আসবে। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে আমাদের লোকালয়ের মধ্যে এরকম একটা কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ, এবং যে ডিজিটাল ডিভাইস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই ধরনের ইনভেস্টিগেশনে, তা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর।